নমস্কার চাষি ভাইরা, আমি ঝন্টু পাল। আপনাদের প্রিয় চ্যানেল বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চাষি ভাইরা, এবছর কিন্তু আলুর বাজার নিয়ে কিন্তু অনেকের কিন্তু চিন্তিত রয়েছে, কারণ ফলন ভালো হয়েছে, আমরা কিন্তু সঠিক দাম পাচ্ছি না। অনেক চাষি ভাইদের কিন্তু টেনশন হয়ে দাঁড়িয়েছে। আজকের আপনাদের এই টেনশনকে আমি সলভ করতে চলে এসেছি। আমি এই চ্যানেলের মাধ্যমে আজকে এমন কিছু দেখাতে চলেছি, অথবা শুনতে চলেছেন আপনারা, যে এবছর আলু আপনারা কি করবেন, আপনারা কি রাখবেন না বিক্রি করবেন। তার জন্য কিন্তু আমি সরাসরি কলের মাধ্যমে আপনাদেরকে শোনাতে চলেছি আলুর দাম, আলুর ভবিষ্যৎ কি আছে, পশ্চিমবাংলার বাইরেও ভিন্ন রাজ্যের কি চলছে, কি হতে পারে, বাংলাদেশ, এইসব নিয়ে কিছু আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখাচ্ছি। আর আমি কার সঙ্গে কথা বলেছি সম্পূর্ণই আমি এখন আপনাদেরকে বলতে চলেছি। তার আগে আমাদের অনুরোধ, আপনারা যারা যারা আমাদের বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ ও প্রথম পৌঁছায়। তো আমি সোহেল বাবু, আর তিনি তার মতামতটা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করেন। আমি তার কাছে কিছু প্রশ্ন রাখি, তিনি আমাদের এই প্রশ্নর কিছু উত্তর দেন। তাছাড়া আলুর ভবিষ্যতে কি রয়েছে হতে পারে সেগুলো নিয়ে তার মতামত আমাদের এই চ্যানেলের মাধ্যমে তিনি শেয়ার করেছেন। তাছাড়া তিনি দাস পটেটোর কিন্তু ওনার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি, আর আপনারাও শুনেন তার সাথে আমার কি কলের মাধ্যমে কথা হয়েছিল। নমস্কার সোহেল দা। নমস্কার, বলুন। আমি বাংলার কৃষক চ্যানেল থেকে বলছিলাম। বলুন। আচ্ছা, ধূপগুড়ি আলু ব্যবসায়ী হিসাবে আপনার বেশ পরিচিত নাম রয়েছে, তাই আমাদের দর্শক জানতে যাচ্ছে আপনার এলাকার বাজার সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা আমি আপনার সাথে করতে চাইছিলাম। ধূপগুড়ি থেকে বলছেন না? হ্যাঁ, ধূপগুড়ি। আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কো। আমার নাম হচ্ছে সোহেল দাস। সকলে জানে এবং পরিচিত নাম। হ্যাঁ হ্যাঁ, বেশ, আমিও আপনার নাম ব্যাপারে জানতে পারলাম। আপনার বেশ নাম রয়েছে ওখানে। আর তাছাড়া আমার কিছু দর্শক রয়েছে যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেল থেকে ভিডিও যারা দেখে, আপনার অনেক নাম করছিল, তো তার জন্য আমি আপনাকে আজকে কল দিই। তো সোহেলদা, এই মুহূর্তে ধূপগুড়ি বা জলপাইগুড়ি এলাকায় আলুর পাইকারি বাজারের পরিস্থিতি কিরকম রয়েছে? আমাদের এইখানে পোকরাজ আলু, যেটা নতুন নতুন আলু, প্রথমে যে উঠে বাজারে মার্কেটে যেটা উঠানো হয়, বাইরে যায় বিহার আসামে, সেটা আজকে পজিশন হচ্ছে 5 টাকা কুইন্টাল, পার কেজি 5 টাকা, গাড়ির লোড। গাড়ি লোড, আচ্ছা আচ্ছা। তো এই যে এই বছর যে এরকম দাম চলছে, এতে কি চাষিরা কি সঠিক দাম পাচ্ছেন নাকি? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে চাষিরা সঠিক দাম কি, কাঁচামাল তো এটা যখন যে দাম হবে সেই দামে আলুটাকে বিক্রি করতে হয়। কারণ আলু বিক্রি হয় না, আলুর থেকে বেশি ভ্যালু হয় সময়ের। এই আলু 5 টাকা বিক্রি হয়, এই আলু 4 টাকা বিক্রি হয়, এই আলু 10 টাকা বিক্রি হয়। সম্পূর্ণটা টাইমের উপর ডিপেন্ড করে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। তো চাষিরা যে 5 টাকা করে আজকে বিক্রি করছে, চাষিদের দাম 5 টাকা নেই। এখানে আপনার আলু সাইটিং খরচ আছে, প্যাকেটের খরচ আছে, গাড়ি লোডের খরচ আছে। এইসব কিছু বাদ দিলে অ্যাকচুয়ালি চাষিরা দাম পাচ্ছে আজকে 45,000, মানে 45,000 পার গাড়ি 10 টনের দাম। প্রায় এখানে বিঘা প্রতিতেও প্রায় ওরকম খরচাই হয়ে যাচ্ছে আবার। 1 বিঘা জমিনে নর্মাল ভাবে যদি খরচা হয় নিজের জমি থাকলে, তবুও ম্যাক্সিমাম 30,000 টাকা খরচ আছে। লেবারের কস্টিং বেড়ে গেছে, সার ওষুধের কস্টিং বেড়ে গেছে, আপনার চাষবাসের খরচা বেড়ে গেছে, তাতে 30,000 টাকা তো নর্মাল খরচ আছে, যেগুলো চর এরিয়ায় যে চাষগুলো হয়। তো তাতে করে আপনার 2.5 বিঘা জমিনে 1 গাড়ি আলু আপনার ধরে নিতে পারে। কেউ কেউ কম হয়, কেউ কেউ বেশি হয়। কৃষকের কোয়ালিটির উপরও কিছুটা ডিপেন্ড করে। সে তো ঠিক। আচ্ছা, গত সপ্তাহের অনুযায়ী এই সপ্তাহে কি দামটা কি উঠানামার ব্যাপারে কি আছে রয়েছে এখন, তাও মানে? গত সপ্তাহ আপনার 4 টাকা 70 পয়সা পর্যন্ত বিলটি হয়েছিল, মানে গাড়ির লোডিং। কৃষক দাম পেয়েছিল 40-42 হাজার টাকা। এই সপ্তাহে ধরুন 50,000 টাকা বিলটি হচ্ছে, তাতে কৃষক দাম পাচ্ছে 45 থেকে 47 হাজার। ডিফারেন্স হয়েছে, কিছুটা বাড়ছে 30-40 পয়সা। বেড়েছে না? তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে কি আলুর দাম বাড়তে পারে না কমতে পারে এখনো? আমার ব্যক্তিগত ধারণা, বর্তমান পুরো অল ইন্ডিয়া সেন্টিমেন্ট মন্দাতে আছে। মন্দা আছে না? সামনে তো আরো হোলি উৎসব আছে। হোলিতে কি কোনো দাম বাড়া নেই এরকম কোনো কিছু? দেখুন, হোলির দিন তো সবচেয়ে ম্যাক্সিমাম আমাদের চাই আসাম, এই নর্থ ইস্টের যে সাইডটা আছে, বিশেষ করে আসাম, আপনার ত্রিপুরা, মেঘালয়,
যেসব সাইটগুলো আছে অরুণাচল, তারপরে মণিপুর, নাগাল্যান্ড, এইসব সাইটে কিন্তু হোলিটা বেশি করে পালন হয়। যার ফলে কি হয়, ওইখানে যখন হোলি হয় তখন আমাদের এখানে হোলি একসাথে, হোলিটা ভিউটা পড়ছে না। হুম। তো সেই ক্ষেত্রে কি হয়, লেবার কাজ করে না, 2 থেকে 3 দিন লেবার কাজ হয় না। যার ফলে মার্কেটে 2-3 দিন আগে যে আলুগুলো উঠানো হয় সেটা মার্কেটে যায়, আর মার্কেটে যাওয়ার ফলে কি হচ্ছে, ওইখানে আলুগুলো তো ডেলি বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে মার্কেটটা ড্রাই হয়ে যায়, যার ফলে বাজার বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে আজকে কি আলুর দাম 5 টাকার জন্য বললেন আপনি? হুম হুম, পোকরা জানোর দাম। পোখরাজ। আর হচ্ছে কেটুল লাল আলুটা ওখানে হ্যাঁ, কেটো লাল আলু আজকের দিনে আপনার 7.5 টাকার পজিশন আছে। 7.5 টাকা। আচ্ছা, আর কেটো ইসলামপুর। লাল আলু স্টোরে রাখা যায় না, পোকরা তো সেরকম ভাবে স্টোর রাখা যায় না, অনেকে রাখে তবে বেশি দিন রাখা যায় না, এতে ড্যামেজটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো যার ফলে এই আলুগুলো যে দামে হোক না কেন জমির থেকে বিক্রি করার পসিবিলিটিটা বেশি। আচ্ছা, এবছর কি বাংলাদেশের দিকে কি আলু পৌঁছাচ্ছে বর্ডার দিয়ে? না, এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো আলু যাচ্ছে না, আর বাংলাদেশ আলু আমাদের থেকে তো গতবারও নেয়নি, ওরা নেপাল থেকে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আপনার কাছে ইউপি অথবা যেসব বাইরের রাজ্যগুলো, ভিন্ন রাজ্যে যে আলু চাষ হয় সেই অনুযায়ী কি আমাদের বাংলাতে চাষ কিরকম হয়েছে এবার, সে নিয়ে আপনার কোনো ধারণা রয়েছে? দেখুন, আমি এখনো এই ব্যাপারে ভালো করে ঠিকঠাক রিপোর্ট নিই নাই, তবে আমার ব্যক্তিগত ধারণা, যেভাবে পুরো অল ইন্ডিয়া সেন্টিমেন্ট মন্দা হয়ে আছে, অর্থাৎ অল ইন্ডিয়া কৃষক বলুন, অল ইন্ডিয়াতে ব্যবসায়ী বলুন, সবাই বলছে যে আলু প্রচুর পরিমাণে প্রোটেকশন হবে, অর্থাৎ ফলন প্রচুর হবে আলু। এর কারণ ওয়েদার ভালো গিয়েছে, এই বছর ওয়েদার খুব ভালো গিয়েছে, সেই হিসাবে ফলনটা বেশি হবে। সেকেন্ড, আপনার আসাম বলুন, বিহারে বলুন, গত বছরের তুলনায় চাষটা একটু বেশি হয়েছে। একটু বলতে গত বছর যদি মনে করুন আম, যা আছে তার থেকে 10% চাষ বেশি হয়েছে আসামে, বিহারও 10-15% চাষ বেশি হয়েছে। তো সেই হিসাবে পুরো অল ইন্ডিয়া সেন্টিমেন্ট একটাই আছে যে আলু বাজার কোনো মতে হবে না। জনসংখ্যা প্রত্যেক বছর বাড়লো, সেই হিসাবে যা স্টোর ক্যাপাসিটি বলুন, আমাদের যা ইন্ডিয়াতে স্টোর আছে না, হুম হুম। সেই স্টোর গুলো তো যদি ফুল ভর্তি হয়, তাতে আমাদের ইন্ডিয়ার পপুলেশন মিনিমাম 210 কোটি হতে হবে, তবেই এই আলুগুলো টোটাল খেয়ে শেষ করতে পারবে। স্টেজে দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কারণ কি, স্টোরের যা ক্যাপাসিটি হয়ে গেছে, যত স্টোর তৈরি হয়েছে বা এর ক্যাপাসিটি, তাতে আমাদের ইন্ডিয়ার যা জনসংখ্যা তার থেকে হিসাবের তুলনায় স্টোর বেশি আছে ক্যাপাসিটি। যার ফলে কি হচ্ছে, স্টোরটা যদি লোড কমপ্লিট হয় তাহলে আলু কোনো মতেই দাম হবে না, এরকম বোঝা যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক ব্যাপার হতে পারে, এখন আলু কি পরিমাণে প্রোটেকশন হচ্ছে, ফলন কিরকম হবে, আলু উঠার পর মাসে 15 তারিখের মধ্যে মোটামুটি অল ইন্ডিয়াতে আলুটা ভরপুর ভাবে উঠা শুরু হবে না, তাহলে বোঝা যাবে, তার আগে অনুমান করা মুশকিল। তবে আমার ব্যক্তিগত ধারণা, আমি আমার যেটা লাস্টের দিকে কি হবে বলা মুশকিল, তবে মিডিল পজিশনে যেভাবে সেন্টিমেন্ট মন্দা আছে না, সকলে বলছে আলুর দাম হবে না, আলু জমিতে ফেলে দিতে হবে, 20,000 টাকা গাড়ি হবে, 30,000 টাকা গাড়ি হবে, আলু নেনেবালা থাকবে না, সেরকম কিছু হবে না। কারণ জমির ধারণ ক্ষমতা প্রত্যেকটা বছর কমে যাচ্ছে। অর্থাৎ যে জমিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যে জমিতে গত বছর 90 প্যাকেট আলু হয়েছে না, এই বছর সেই জমিতে 85 প্যাকেট আলু হবে, 87 প্যাকেট আলু হবে, কারণ জমির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। যতই ওয়েদার ভালো থাকুক না কেন, জমির প্রত্যেক বছর ধারণ ক্ষমতা, প্রোটেকশন ক্ষমতা কমে যাচ্ছে, কারণ একটা জমির মধ্যে বারবার চাষ করা হচ্ছে, যার ফলে কি হয়, ধারণ ক্ষমতাটা কমে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এলাকায় এখন কি মোটামুটি আলু কি সম্পূর্ণ উঠে গেছে না এখনো মাঠে রয়েছে? কত? না না না, আমাদের এইখানে তো 3 ভ্যারাইটি হয়, যেমন পোকরাজ আলুটা আর্লি হয় প্রথমের দিকে, হ্যাঁ হ্যাঁ। সেটা পাঞ্জাব থেকে প্রথম বিচন আসে, তো আসার পরে সেটা পোকরাজটা যখন আমরা দিই, সেটা প্রথমের দিকে চাষ হয়। সেকেন্ড হচ্ছে আপনার জ্যোতির চাষ হয়, যেটা আমরা মিডিল টাইমে বিচন আসে, সেটা জ্যোতি চাষ হয়। তারপরে হয় লাল, মানে জ্যোতি আর লাল ম্যাক্সিমাম টাইম একসাথে হয়, আর পোকরাজ তো আগে হয়। হ্যাঁ, এই একদম পোকরাজটা, জুতি আর লাল যেটা এখন মাঠে রয়েছে অনেকই নাকি, অনেক কৃষকের। হ্যাঁ, মাঠে মাঠে এখনো উঠায়নি, জ্যোতি লাল এখনো উঠা শুরু হয়নি। এবার টুকিটাকি কেউ একটা দুটা জমিতে উঠছে, সেটা আর ধরে তো লাভ নেই। অ্যাকচুয়ালি জ্যোতি আর লাল আরো 15-20 দিন, মিনিমাম 20-25 দিন পরে আলুটা উঠবে। আচ্ছা, সোহেল বাবু, আপনার সাথে একটা আমার ছিল, প্রশ্ন ছিল আমার। তো আমাদের পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি কোন রাজ্যের মধ্যে একটু আলুর রেটটা বেশি থাকতে পারে, সেটা আপনার কোনো ধারণা রয়েছে একটু এই ব্যাপারে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আলুর চাষটা আমরা ওয়েস্ট বেঙ্গল যা করি, 30% আলু আমাদের নিজের প্রয়োজন হয়, বাকি 70% আলুটাই আমরা বাইরে পাঠাই। সেটা কোথায় পাঠাই, সেটা আপনার ধরুন
ঝাড়খণ্ডে পাঠায়, উড়িষ্যা পাঠায় যাকে বলি, বিহারে পাঠায়, আসামে পাঠায়, ত্রিপুরা পাঠায়, মণিপুর পাঠায়, নাগাল্যান্ড পাঠায়, মেঘালয় পাঠায়, কারেক্ট? এবার আমাদের যে চাষটা যে আমরা করি বা আমরা ফলনটা যে তৈরি করি, ধরুন আমরা এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে আমাদের 100 কুইন্টাল আলু হয়, একটা এক্সাম্পল। এখানে আমরা 30 কুইন্টাল মাত্র নিজেরা খাই, অর্থাৎ আমাদের যে পপুলেশন আছে তাতে 30 কুইন্টাল আলু আমাদের নিজে লাগে। বাকি 70 কুইন্টাল আলুটা, একটা এক্সাম্পল দিলাম, 70 কুইন্টাল আলুটা আমরা বাইরে পাঠাই, আসাম, বিহার এইসব সাইডে। তো তাতে করে সবচেয়ে বেশি কস্টিং এর ব্যাপার হলে, যদি কার জায়গা থেকে, ধরুন এদিকে আছে সাউথ বেঙ্গল, কলকাতার সাইড, মেদিনীপুর, বাঁকুড়া যেসব সাইড, এদিকে আছে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের মধ্যে আলিপুর, ধূপগুড়ি, কোচবিহার, মাথাভাঙা এইসব সাইড। যার সাইটে যে স্টেট বেশি পড়ে, মানে আমরা যেখানে আলুটা পাঠাই, আমাদের কাছে আসাম খুব কাছে আমাদের জন্য, আলিপুরের জন্য কাছে, জলপাইগুড়ির জন্য কাছে, শিলিগুড়ির জন্য কাছে। তা আমাদের আসাম এই সেটটা পড়ে গেল না, কিন্তু এই আসামে বা মেঘালয় বা এই মণিপুর বা নাগাল্যান্ড বা আপনার ত্রিপুরা, এরা যদি আলুটা কলকাতার থেকে নেয় না, সাউথ বেঙ্গল থেকে, তাহলে কিন্তু সাউথ বেঙ্গল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আলুটা আনার জন্য একটা কস্টিং আছে। এই যে 1 থেকে 1.5 টাকা যে কস্টিংটা লাগে না, এই কস্টিং এর কারণে আসামের আমাদের থেকে আলু নিলে 5 টাকায় ওদের ঘরে পৌঁছাবে আসামে, মনে করুন, বা 1 টাকা পৌঁছাবে, 2 টাকা পৌঁছাবে, যে যতটা দূরত্ব সেই হিসাবে। কিন্তু কলকাতার থেকে আনতে গেলে ওর সাথে এক্সট্রা 1.5 টাকা বেশি পড়বে। তো তার ফলে কি হবে, আলুটা আমাদের কাছ থেকে বেশি নিবে এবং আমাদের আলুটা নিলেই ওদের লাভ বেশি হবে। আর কলকাতার থেকে আলু নিলে কস্টিং এর কারণে লাভটা কম হবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের আলুটাই বেশি যাবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের আলুটারই দামটা ভালো থাকার সম্ভাবনাটা বেশি। কারণ আমাদের পাশেই 3টে স্টেট পড়ছে না, মেঘালয় পড়ছে, আপনার মণিপুর পড়ছে, নাগাল্যান্ড পড়ছে, ত্রিপুরা পড়ছে, প্লাস আসাম পড়ছে। কিন্তু সাউথ বেঙ্গলের পাশে তো সেটা নেই, উড়িষ্যা আছে শুধুমাত্র। বিহারটাকেও কিছু কিছু পাচ্ছে, কিছু কিছু আমরাও পাচ্ছি। আর আমাদের এই সেটে যে 4টা স্টেট, আমরা একটা পাচ্ছি না, যার ফলে উত্তরবঙ্গের আলুর রেটটা বেশি করে, 1 টাকাও 50 পয়সাও বেশি থাকার সম্ভাবনাটা বেশি। ঠিকই বললেন। আচ্ছা, আপনি ওখানকার তো এক ব্যবসায়ী রয়েছেন, আপনি ওখানে মোটামুটি আপনি কিরকম আলু, মানে আপনি কতদূর পর্যন্ত আলু কিনছেন, মানে উত্তরবঙ্গ এই সাইডের কি আলু আপনার কাছে যায়? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে ওয়েস্ট বেঙ্গলকে ডিভাইডেড করা হয় আলুর ক্ষেত্রে। হুম। ডিভাইডেড বলতে ওটা সাউথ বেঙ্গলে পড়ে যাচ্ছে, এটা উত্তরবঙ্গে পড়ে যাচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে টপ, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে টপ পরিচিতি জায়গা হচ্ছে আলুর জগতে ধূপগুড়ি। আপনি ক্লিয়ার বুঝে নিন কেন টপ। এর কারণ, আমরা পাঞ্জাব থেকে যে বিচনগুলো আছে, যে বীজগুলো আছে, ম্যাক্সিমাম পাঞ্জাবের ট্রান্সপোর্ট বলুন, পাঞ্জাবের ট্রেডার বলুন, পাঞ্জাবের যে বিচনের যে ফার্মার বলুন, সে যারাই হোক না কেন, যারা ওইখান থেকে বিচনটা পাঠায়, ওরা ভালো করে জানে ধূপগুড়ি একটা উত্তরবঙ্গের মধ্যে টপ মান্ডি। আর এইখানে আলুর গাড়ি পরিচিতি জায়গা হিসাবে, পরিচিতির ক্যালকুলেশন হিসাবে, ব্র্যান্ড হিসাবে আপনার ধূপগুড়িতে এসে পৌঁছায়। আর ধূপগুড়ির থেকে আলুটা, বিচন আলুটা ডিস্ট্রিবিউট হয় আপনার আলিপুর থেকে, মাথাভাঙ্গার থেকে, সব জায়গা থেকে কৃষকগুলো আসে। কেন আসে, জানে ধূপগুড়িতে 100-150 গদিতে আলুটা পাওয়া যায়। আমার যেটা আলু ইচ্ছা, আমার যে ব্র্যান্ডের আলু নেওয়ার ইচ্ছা, আমি সেই ব্র্যান্ডের আলুটা 10টা দোকানে দেখে দাম করে নিতে পারবো। একটা সুবিধা, এটাকে বলা হয় একটা সুবিধা। এবার সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ হচ্ছে, পুরা উত্তরবঙ্গের মধ্যে ধূপগুড়ি হচ্ছে টপ মান্ডি, এবং ধূপগুড়ি হচ্ছে হেড বলতে চায়। আপনার আপনার মন্ডিটার নাম কি ছিল যেন? আমাদের ধূপগুড়িতে হচ্ছে মন্দির কি, আমাদের রাস্তার পাশে ফালাকাটা রোডও গদি আছে, এদিকে ধরুন আমাদের সুপার মার্কেটও গদি আছে, মানে 90-100টা গদি আছে ধূপগুড়ি টাউনের মধ্যে। এরাই উত্তরবঙ্গের সব জায়গা থেকে লোড করে, প্লাস এখান থেকে র্যাক ডেলিভারি হয়। ধূপগুড়ি স্টেশন বলুন, সালবাড়ি স্টেশন বলুন, চ্যাংরাবান্ধা স্টেশন বলুন, ম্যাক্সিমাম ট্রেডার যারা আসামে, যে স্টোরগুলো তো আসামে স্টোর আছে না, তো আসাম স্টোরগুলো তো লোড হয়, তো আসাম পার্টিরা কি নেয়, ধূপগুড়ির থেকে নেয়, ধূপগুড়ির থেকে র্যাক সদা করে, সেটা ট্রেনের মাধ্যমে যায় আপনার আসামে। তো ধূপগুড়ি হচ্ছে হেড, বিচনের দিক থেকে হেড, এবং কাজ কামের দিক থেকে ট্রেডিং, মানে আলু যে লোড ফোড হচ্ছে না, সেদিক থেকেও ধূপগুড়ির থেকে সার্কুলেশনটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, বলছি আপনি মোটামুটি ধরে নেন আপনার যদি কোনো চাষি যদি আপনার সাথে অথবা কথা বলতে চায়, সে যদি মাল আপনার কাছে দিতে চান, আপনি সেই ক্ষেত্রে কিছু বলবেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা চাষিদের আলু কিনে পোষাবে না আমাদের। আচ্ছা। কেন? প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ বাই স্টেপ ধাপ আছে।
সাপোজ আমি আপনাকে বলি, সাপোজ কৃষক আমাকে এত দূর, ধরুন একটা কৃষক কোচবিহার আছে, একটা কৃষক ধূপগুড়ির থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি। ওই কৃষক জমিতে, কৃষক অ্যাকচুয়ালি জমি আলু যে করে ওরা তো গ্রামে করে না। এবার গ্রামে যখন আলুটা করে ওই কৃষকের আশপাশে, কৃষক যেখানে আলুটা করে তার আশপাশে কিন্তু অনেক গদি আছে, অনেক গদি আছে। যেই জায়গাটা আলু করে না ওই এরিয়ার মধ্যে, ওই গ্রামে কিন্তু অনেক গদি আছে। তো ওই গদিগুলোকে দিলে কৃষকের সুবিধা হয়। কারণ ওদেরকে কৃষকের থেকে যখন আলুটা কিনে প্যাকেটটা নিয়ে দিতে হয় কৃষককে, আলুটা গিয়ে দেখতে হয় সাইজ কেমন হচ্ছে, আলুটা গ্রেডিং কি বানাবে সেটা দেখতে হয়। এবার আমাদের পক্ষে কিন্তু ধূপগুড়ি থেকে ওইখানে গিয়ে আলু গ্রেডিং দেখা, প্যাকেট দেওয়া সম্ভব না। যার ফলে কি হয়, আমরা আলুটা কিনি ওইখানকার গ্রামের যে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে। এবার তারা কি করে, ওরা আলুটা কিনে গাড়িটা আমরা পাঠাই দিলাম, গাড়িটা পাঠাই দিলে ওরাই গাড়ি আমাদেরকে লোড করে দেয়। যার ফলে কি হয়, মিডিলে আমাদের ওই ব্যবসায়ীর কাছ থেকে নিলে সুবিধা হয়। কারণ আমাদের একটা গাড়ি গেলে একটা কৃষকের ধরুন সাপোজ 200 প্যাকেট আলু হয়েছে, ও 300 প্যাকেট দিবে না, কারণ কৃষক তো ব্যবসা করে না, কৃষিকাজ করে। ঠিক আছে, আর আমার গাড়িটা যাবে 500 প্যাকেটের, একটা এক্সাম্পল। তো ওইখানকার যে ব্যবসায়ী আছে ও কি করবে, 3-4 জনের থেকে কিনে ও গাড়িটা লোড করা দিবে, আমার কোনো অ্যাডেক থাকবে না। যার জন্য আমরা কি করি, ওইখানকার ব্যবসায়ী থেকে, গ্রামের যে ব্যবসায়ীগুলো আছে তাদের থেকে আলুটা কিনলে আমাদের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, চাই লোডের ক্ষেত্রে, চাই আপনার সাইটিং এর ক্ষেত্রে, সাইজের ক্ষেত্রে, প্যাকেট ডেলিভারি ক্ষেত্রে। আপনি বুঝতে পেরেছেন মনে হয় আমার কথাটা। বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, আমার চ্যানেলে অনেক দর্শকরা আমাকে কমেন্ট করে বলে যে ভিন্ন রাজ্যের থেকে আমাদের পশ্চিম বাংলায় আলু আসে, সেখানে আমাদের বাজারটাকে নাকি নষ্ট করছে, এটা কি সত্যি নাকি? দেখুন, আপনি বলুন, আমি বলুন, যে মানুষের ভারসাম্য বলুন, আলুর ক্ষেত্রে না, প্রত্যেকটা জিনিসে আমরা সবাই সস্তায় খুঁজি। যে আমার কাছ থেকে কেউ যদি আলু 20 টাকায় নেয়, আমি যদি আলু আবার 18 টাকা অন্যের কাছে পাই, আমি আমার নিজের বেনিফিটটা সবসময় ফলো করবো। সেক্ষেত্রে কি হয়, যখন আমাদের এইখানে আলুটা আসে, আমাদের লোকাল আলুটা থাকে, যদি 10 টাকা বিক্রি হয়, মনে করেন আমার যদি অন্য কোথাও থেকে আলু আসে সেটা যদি আমি 8 টাকা পাই, তো আপনি হন চাই আমি হন, যেখানে সস্তা পাবো, কোয়ালিটি ভালো পাবো, প্লাস আলুটা সস্তা পাবো, তার কাছ থেকেই নিই। তো ভিন্ন রাজ্যের থেকে যে আলুটা আসে এটা আজকে না, আজ থেকে 10 বছর আগের থেকেও আসতেছে এবং আসেও। কারণ দেখুন, আমরা তো ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল টপ না, ইন্ডিয়ার মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গল আলু হয় তা না, ইন্ডিয়ার মধ্যে আমরা সেকেন্ড পজিশনে আছি। ফার্স্ট পজিশন আছে ইউপি, 33-33.5% আলু প্রডিউসার করে, ফলন প্রোটেকশন করে আছে ইউপি। সেকেন্ড পার্সেন্ট আমরা আছি, 24% প্রোটেকশন করি। কিন্তু আমাদের যে ইউপি আছে না, ইউপি কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় রাজ্য এবং আলু উৎপাদনে 1 নাম্বার ইন্ডিয়ার মধ্যে। ইউপির আশপাশে যে রাজ্যগুলো আছে ওরা নিজেরা তো আলু, তো যত আলু প্রোটেকশন করে মনে করুন 30-35% ওদের নিজের লাগে, বাকি আলুটা তো ওরাও প্রোটেকশন করে, সেটা বাইরে পাঠায়। সেটা কোথায় পাঠায়, বিহারে পাঠাচ্ছে, আপনার ওনারা আমাদেরকে এদিক থেকে যাইতে আপনার বিশেষ করে আসামে যাচ্ছে, ত্রিপুরা, মেঘালয় এইসব থেকে ইউপির আলুটাও যাচ্ছে, কারণ ওদেরও উড়িষ্যা যাচ্ছে, চারিদিকে ওরা আলুটা পাঠাচ্ছে, কারণ ওদেরও তো আলু প্রোটেকশন হয় না। এদের গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে, এসব সাইটে ওরা পাঠাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, আপনি একটা জিনিস বুঝুন, ইউপির যে আলুটা আছে ওরাও এসব সাইটে পাঠায় না, ওদের শেষ করতে হবে। আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুটা, আমাদের পশ্চিমবঙ্গের আলুটা হচ্ছে খেতে টেস্ট বেশি। আমাদের পশ্চিমবঙ্গের আলুটা খেতে টেস্ট বেশি, বিশেষ করে জ্যোতি যে আলুটা আছে, পোকরার যে আলুটা আছে, এটা কিন্তু টেস্টফুল আলু, টেস্টফুল টেস্টফুল আলু। কিন্তু যতই ওরা আসুক না কেন, যতই বাইরের থেকে আসুক, আমাদেরকে সেরকম ভাবে এফেক্ট করতে পারবে না, কারণ ওদের আলুটা ওইখান থেকে আসতে মানে কস্টিং আসছে, মানে গাড়ির যে ভাড়া। আমরা যদি এখান থেকে আলু পাঠাচ্ছি, ধরুন আসামে 2 টাকা ভাড়া চলে যাচ্ছে, ইজিপ্ট থেকে আনতে গেলে সেটা 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা ভাড়া লাগছে। সেই আলুটা কারণে কমেই পেয়ে যাচ্ছে। কমে পেয়ে যাচ্ছে। আর 5 দিন ধরে গাড়িতে থাকলে আলু কিন্তু একটা কালারও ডিসকালার হয়, কালারটা একটু ইয়ে হয়। আর আমাদের এখানকার আলু, আমরা যদি আজকে রাত্রে লোড করি সন্ধ্যার দিকে, কালকে সকালবেলা আসামে পৌঁছে যাবে। কালার ভালো থাকে, সতেজ থাকে, কাঁচা মাল তো। তো সেই ক্ষেত্রে ওদের ওইটা আমাদের সেরকম ডিস্টার্ব হয় না। তবে ওদের ওইখান থেকে অনেক কেউ বেনিফিটের জন্য, ব্যবসায়ীরা অনেকে বেনিফিটের জন্য, তবে পশ্চিমবঙ্গের আলুটা যে বিশেষ করে পোকরাজ আলুটা বলুন, লাল আলুটা বলুন, যেটা 403, খুব টেস্টফুল আলু, টেস্টফুল। যার ফলে আমাদের আলুটা বিক্রি হচ্ছে। বাইরের থেকে যেসব আলু আসে সেটাতে কোনো এফেক্ট আমাদের আমরি কিছু একটা হয় না। আচ্ছা, সোহেল দা, বলছিলাম আপনাদের এলাকার আশেপাশেতে মোটামুটি বিঘা প্রতিতে কত প্যাকেট আলু হয় আপনার ওদিকে আশেপাশে? অ্যাপ্রক্স আপনি আপনার আগামী 20 বছর, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 25 বছরের হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে, সার্ভেতে হিসাব করে দেখা যায় যেটা আজ থেকে 2002 সাল বা 3 সালের দিকে
2002 সাল বা 3 সালের দিকে যখন আলুটা আমাদের হতো, আমাদের এখানে আলুটা হতো না, তখন অ্যাপ্রক্স আপনার ধরুন 100-120 প্যাকেট পর্যন্ত আলু হতো। কিন্তু আচ্ছা, বর্তমানে 2025 সালে হ্যাঁ, মানে বিঘা প্রতি কত আছে আপনাদের, কত শতকে? আমাদের এইখানে আজ থেকে 10-15-20 বছর আগে হ্যাঁ। আর বিঘায় আলু হতো 100 প্যাকেট, 90, 100, 110, 120 এরকম। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আছে, হুম। জমির ধারণ ক্ষমতা কমে যেতে 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 গত বছর তো আমাদের এখানে আলু হয়েছে অ্যাপ্রক্স ধরুন 75-80 প্যাকেট করে আলু হচ্ছে বিঘায়। আচ্ছা। হ্যাঁ, বিঘায় বিঘায়। এর কারণ হচ্ছে আলু প্রত্যেক বছর জমির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, মানে জমির মানে জমি আলুটাকে নিতে পারছে না, এত পরিমাণে প্রত্যেক বছর চাষ করতে 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 জমিটার ক্ষমতা কমে যাচ্ছে। কমে যাচ্ছে, চাষি জমি ফেলছে না, চাষের পর চাষ করেই যাচ্ছে। করে যাচ্ছে ঠিক। আচ্ছা, বলছি আপনার এলাকায় যে আপনি বললেন এখন প্রায় 80, সরি 100 নিচের দিকেও চলে আসছে, তো এটা আপনার ওখানে কত শতকের জমিতে এই 100 অথবা 110 অথবা আমাদের এখানে 20 কাঠায় 1 বিঘা, 33 শতকে আপনার 1 বিঘা জমি। 30 শতাংশ? আচ্ছা আচ্ছা, মানে আর আমাদের উত্তর দিনাজপুরের দিকে এখন রয়েছে হয়তো 52 শতকে, 52 শতকে আমাদের এদিকে 1 বিঘা। আর আমাদের এই সাইডে নর্মালি হচ্ছে হয়তো 140 প্যাকেট, খুব ভালো হলে পরে 80-তে পৌঁছে যাচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু নর্মাল 120 থেকে 135-এর মধ্যে বেশিরভাগ চাষিরা কিন্তু আমাদের এদিকে বিঘা প্রতিতে ফলন পাচ্ছে। আর 52 শতকের আমাদের এদিকে বিঘা। কি বলছেন? আরেকটা কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন ব্যবসায়ী, এটা আপনার কোশ্চেন ছাড়াই আমি উত্তর দিলাম, ব্যবসায়ীদের হাতে কিন্তু বিগত 21, 22, 23, 24, 25 5 বছর কিন্তু ব্যবসায়ীরা সর্বসারা হয়ে গেছে, লস 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 লস। কৃষকও কিন্তু, ব্যবসায়ী লস হচ্ছে তা না, কৃষকেরও কিন্তু সর্বসারা হয়ে গেছে, লস লস লস। কৃষিকাজ করেও কিন্তু লসেই আছে। এবার ব্যবসায়ী বলুন চাই কৃষক বলুন, আলুর সাথে যারা জড়িত, আলু শিল্পের সাথে জড়িত ওতপ্রোতভাবে, সবাই কিন্তু ম্যাক্সিমাম টাইম লসেই আছে। হাতে সেরকম ভাবে পুঁজি ভালো করে নেই আলুতে, আলু শিল্পটা ধীরে ধীরে শেষের পথে চলছে। এর কারণ হচ্ছে একটাই, বিশেষ করে বিহার, আসাম এসব সাইডে, যেসব সাইডে আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আলু চাষ হতো না, বর্তমানে প্রচুর পরিমাণে আলু হচ্ছে, প্রচুর পরিমাণে আলু হচ্ছে। আমাদের এখান থেকে না হোক পাঞ্জাব থেকে ডাইরেক্ট আলুটা পাঠাচ্ছে, যার ফলে ওদের চাষটা বেড়ে যাচ্ছে। আর ওদের জমির প্রথম এখন নতুন নতুন করে চাষ হচ্ছে, তো যার ফলে ফলনটা ভালো হচ্ছে। আর আমাদের ব্যবসায়ীদের পরিস্থিতি সেরকম ভালো নেই, আর কৃষকেরও সেরকম কোনো কিছু লাভের দেখাই নেই। গভর্নমেন্ট এদিক থেকে কি নিচ্ছে, সেটা যদিও গভর্নমেন্টের চিন্তাধারার উপর ডিপেন্ড করবে। তো আমি একটাই কথা বলবো, আলুতে যেরকম একটা ঘাবড়ানো ব্যাপার আছে না, যে সবাই বলতেছে আলুটা ফেলতে হবে এবছর, 20-30 হাজার টাকা গাড়ি হবে, সেরকম কিছু হবে না। আলুর এখন উঠানো পর্যন্ত বলা যাচ্ছে না কি প্রোটেকশন আছে, কি ফলন হচ্ছে। ফলন যদি বেশি হয় তাহলে আলুর দামটা একটু কম থাকবে, ফলন যদি আবার কম হয় আলুর দামটা ভালো হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। সকল চাষি ভাইদের জন্য আপনি কিছু বলবেন এই আলুর বাজারটা নিয়ে, যারা অনেকেই ঘাবড়াচ্ছেন এই যে কম বেশি নিয়ে, যে অনেকেই ভাবছে দাম হবে না এবছর, ফেলতে হবে, তো তাদেরকে আপনি কিছু বলবেন যে এই বছর দাম? আমি একটাই কথা বলবো, চাই ব্যবসায়ী হোক চাই কৃষক হোক, আমার ব্যক্তিগত মত যদি বলতে বলে তাহলে আমি একটাই কথা বলবো, আলু অল ইন্ডিয়াতে জনসংখ্যা প্রত্যেক বছর বাড়ছে, তো আলু প্রোটেকশন কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তবে আলু বিক্রি করলে ধীরে সুস্থে বিক্রি করাটা ভালো, ধীরে ধীরে আলু বিক্রি করাটা বেটার হবে। কারণ কেউ এসে বললো আলু ফেলতে হবে, সেটা না দেখে আগে বাস্তবটা দেখতে হবে যে আলুটা আদৌ বেশি হলো, ফলনটা কি বেশি হলো অল ইন্ডিয়া বা সব জায়গায় দেখা যাবে। এখনো তো আলু উঠা ভালো করে শুরু হয়নি, যখন হবে তখন সেই হিসাবে ক্যালকুলেশন করে ধীরে ধীরে আলু বিক্রি করা ভালো হবে। এখন আলু তো ইম্পসিবল কোনো কিছু না, গত বছর এত বৃষ্টি বাদল হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আলুতে এফেক্ট পড়ে নাই। লাস্টে মোটামুটি আপনার 10% আলু মনে করুন 50 টাকা, 100 টাকা এসব দামে বিক্রি হয়েছে। হ্যাঁ, তার আগে আমাদের উত্তরবঙ্গে 1 লাখ টাকা বাজার হয়েছিল। অনেকে ম্যাক্সিমাম টাইম অনেক ব্যবসায়ীরা চেয়েছিল বা অনেকে চেয়েছিল বাজারটা না হোক, কারণ নিজের আলুটা আমি আমি সাপোজ আলুতে এটা স্বাভাবিক কথা, আমি যখন 50,000 টাকা আলু বিক্রি করে দিব, পরে যদি 1 লাখ টাকা বাজার হয় তাহলে অন্য কেউ সেটা আলু বেশি দামে বিক্রি করবে। একটা তো কম্পিটিশন ওয়াইজ থাকে। আমি বলছিলাম একদিনের জন্য হলে 1 লাখ টাকা হবে, গত বছর উত্তরবঙ্গে 1 লাখ টাকা হয়েছিল। তবে সেক্ষেত্রে ওই হিসাবে ক্যালকুলেশন করে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, আলুটাকে ধীরে বিক্রি করা উচিত, আগে দেখা উচিত
ফলন কি পরিমাণে হচ্ছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, ফলন কি হচ্ছে। ফলন যদি 100-120 প্যাকেট করে হয়ে যাচ্ছে জ্যোতি লালটা, বিশেষ করে জ্যোতি লালটা তো চাষ বেশি হয়, যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাজারে এফেক্ট পড়বে। শুধু আমাদের এখানে বেশি হলে হবে না, ইউপিতে ফলনটা কি আছে, আসামিক ফলনটা কি আছে, বিহারে ফলনটা কি আছে, টোটাল ডিপেন্ড করে বোঝা যাবে। সেই ক্ষেত্রে অনুমান পাওয়া যাবে যে ফলন যদি বেশি হয় তাহলে আলুর দামটা একটু কম হবে, যদি ফলন যদি একটু কম হয় তাহলে আলুর দামটা ভালো হবে। তবে চিন্তা ভাবনা করে ধীরে ধীরে আলু মাঠের থেকেও হোক চাই স্টোরে রাখার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করে রাখাটা উচিত, এবং প্রোটেকশনের উপর ফলো করেই আলুটা বিক্রি করা উচিত। তবে আমরি খারাপ বাজার হবে না, যেরকম সবাই বলতেছে ফেলতে হবে 10,000, 20,000, 30,000 বাজার হবে, ওগুলো কিচ্ছু হবে না, আচ্ছা কিচ্ছু হবে না। ঠিক আছে সোহেলদা। আচ্ছা বলছিলাম আরেকবার যদি একটু দামগুলো বলে দিতেন, এই এখন আলুর পরিস্থিতি যা দাম রয়েছে আপনার এলাকাতে আশেপাশে। আমাদের উত্তরবঙ্গে আজকে পোখরাজ আলু বিলটি হচ্ছে 5 টাকা। 5 টাকা? 5 টাকা বিলটি হচ্ছে, 5 টাকা। কেউ হাই ফাই মোটা দানা যদি হয় 5 টাকা 20 পয়সা, 5 টাকা 10 পয়সা, এইসব দামে আমাদের এখানে বিলটি হচ্ছে, মানে গাড়ি লোডিং, গাড়ি কাটা হিসাব হয়। সেকেন্ড কথা হচ্ছে কৃষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধীরে ধীরে আলু উঠাবেন এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে বিক্রি করুন, কারণ আপনাদের তো লস হচ্ছেই, হ্যাঁ হ্যাঁ। আপনাদের তো লস হচ্ছেই। আর ব্যবসায়ীদের হাতেও পরিস্থিতি সেরকম একটা ভালো না, ব্যবসায়ীরা প্রচুর লসে আছে, প্রত্যেকটা বছর লস হচ্ছে। আমি নিজে, আমার এখনো 4,000 প্যাকেটের উপরে বিচন আছে পাঞ্জাবের, আমি এগুলোকে সব নেট প্যাকেট করে এদিক সেদিক খাওয়াচ্ছি। আজকের দিনও কালকেও আমার গাড়ি লোড হয়ে গিয়েছে ইনফল বিচন আলু, ইনফল গিয়েছে বিচন আলু কালকেও আমার 12 টন, মানে নেট করে বিচন, পাঞ্জাবের বিচন। এখনো আমার কাছে 3,000 প্যাকেটের উপরে বিচন আছে। কেউ যদি ডাউট থাকে উত্তরবঙ্গে ধূপগুড়িতে এসে আমার গদিতে আসলে, আমার গদিতে আছে, সেটে আছে, পড়ে আছে এখনো বিচন। রাস্তার দিকে এত পরিমাণে বিচন রয়ে গেছে। সেক্ষেত্রে বলবো আলুতে দাম বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই, আলু কোনো কিছুই অসম্ভব নেই। তবে কৃষকের লস হচ্ছে, দেখে শুনে বিক্রি করাটা বেটার হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সোহেলদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এই যে আমাকে এতটা মূলত সময় দেওয়ার জন্য। আর হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ সোহেলদা অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটি আমাকে তথ্য আমাকে জানালেন। আমার এই দর্শক এই ভিডিওটা আমার দেখবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু আর বলবেন কি? আমি একটাই কথা বলবো, এই যে আপনারা চ্যানেলের মাধ্যমে কৃষকের কাছে বার্তা পাঠাচ্ছেন, কৃষকের কাছে দৈনন্দিন জীবনের নিউজ দিচ্ছেন, এর জন্য আপনার চ্যানেলকে, আপনার চ্যানেলের নাম হচ্ছে কৃষক, হ্যাঁ, সেই হিসাবে কৃষি চ্যানেলকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। তার সাথে সাথে কৃষকের কাছে যে বার্তা পাঠাচ্ছেন, আমার যথেষ্ট চিন্তাধারা বলে প্রত্যেকটা কৃষককে চ্যানেলগুলোকে ফলো করা উচিত। কারণ এতে দৈনন্দিন ডেলি যে আপনারা রিপোর্টটা দিচ্ছেন তার উপরে ওদের চিন্তাধারা করার বা চিন্তা ভাবনা করার একটা সুযোগ পাবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। মেন মানে জানাটা হচ্ছে মেন। আর সেকেন্ড, আমি একটা কথা বলবো, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমাকে আপনার চ্যানেলে বলার জন্য যে প্ল্যাটফর্ম দিয়েছেন বা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞ মনে করছি। এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আলু ধীরে সুস্থে বিক্রি করুন, অতটা বাজার খারাপ হবে না। এবং ব্যবসায়ীরা যারা আছে তারা হয়তো ভাবছে আলু বাজার হবে না, কারণ পকেটে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আছে। কারণ লস চলছে, লসের কারণে মেন্টালিটিটা অনেকের ভেঙে পড়ছে আলুতে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সোহেল দাস, আমার গতির নাম হচ্ছে দাস পটেটো পং, এবং আপনার চ্যানেলকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমার তরফ থেকে আর আমার বাংলার কৃষক চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত মূলত সময় দিলেন, তার জন্য আমি অনেক তো কৃতজ্ঞ থাকবো। কারণ এই প্রথমবার আমি কোনো আমার দর্শকের কমেন্টের মাধ্যমেই আপনার সাথে কথা হচ্ছে। তার নাম ছিল হয়তো জয়ন্ত সরকার, আর জয়ন্ত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি একটা সুন্দর আমাকে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের জন্য আপনার সাথে কথা হয়। আর সোহেলদা আপনি খুব ভালো মানুষের লোক, আপনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। ঠিক আছে সোহেলদা, তাহলে রাখছি, পরে আবার হয়তো আমাদের কথা হবে। ঠিক আছে সোহেলদা? ঠিক ঠিক, অসংখ্য। ঠিক আছে সোহেলদা, রাখছি।